আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার আগেই সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন শপথ নিতে যাচ্ছে আগামী রোববার। দ্রুত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা রাজনৈতিক দলগুলোর এই প্রধান 3 দাবির একটি এর মধ্যে পূরণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চার্জ কমিটির কাছে জমা দেওয়া বিএনপি সহ সমমনা অধিকাংশ দলের তালিকাতে ছিল সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনের নাম। বিগত 3টি নির্বাচনে হরণ হওয়া মানুষের ভোটাধিকার ফেরত দিতে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আয়োজন এবং সঠিক দায়িত্ব পালনে মেরুদণ্ড নিয়ে কাজ করবে নতুন ইসি, এমন প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর। সরকারের উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ, তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে। আর নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে। এবং তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করার আগেই নির্বাচন কমিশন গঠন করায় প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এমন একটি বাস্তবতায় কিংবা প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়, ভোটের অধিকার ফেরাতে পারবে কি নতুন ইসি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং আমাদের সাথে আরও আছেন টিভিএন 24-এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক নাজবুল্লাহ সাহেব। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন। আপনার যে মতামত রয়েছে, ভাবনা রয়েছে, সেটিও আমাদেরকে ফোনে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে সাইফুল হক, আপনার কাছে আসতে চাই, কিভাবে মূল্যায়ন করছেন এই নতুন কমিটিকে, বা যারা আগামীকাল রবিবার শপথ নিতে যাচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা? আপনারও বক্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি, 3 জনই নানা অঙ্গন থেকে কথা বলেছেন। আপনার মন্তব্য প্রথমে শুনে নিতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন 2 জন আলোচকবৃন্দ, অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। এই নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটা একটা ইতিবাচক দিক, সন্দেহ নেই। এই নির্বাচন কমিশনের উপরে হিমালয় প্রমাণ একটা প্রত্যাশার একটা জায়গা। তারা একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতামূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন তারা নিশ্চিত করবেন। 15 বছর যে মানুষ ভোট দিতে পারেনি, সে মানুষের ভোটের অধিকার এবার পুনঃপ্রতিষ্ঠা হবে, এবং মানুষ উৎসবের আমেজে মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করবে। তো প্রথম সেজন্য ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত নাসিরউদ্দিন সাহেব যে বক্তব্য রেখেছেন, সেটা আমি ইতিবাচকভাবেই সেটাকে দেখি। কিন্তু এবার যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেটা পুরনো আওয়ামী লীগের আমলে যে আইন ছিল সার্চ কমিটি গঠন করবার জন্য, সে আইনে সার্চ কমিটি হয়েছে। সেই সার্চ কমিটি বলতে পারেন তারা রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়েছেন, আমরা তো নাম দিয়েছি। তো তারা খুবই দ্রুত, বলবো যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা নাম দিয়েছেন এবং নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই নির্বাচন কমিশন সফল হবে, এটা তো সবার প্রত্যাশা। কিন্তু নির্বাচন কমিশন যদি কোনো কারণে ব্যর্থ হয়, নির্বাচন কমিশনের সদস্যদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন ওঠে, এই পর্যায়ে এসে ব্যর্থতার বিষয়ে আমি বলবো না, প্রশ্ন উঠলে কিন্তু অন্তর্বর্তী সরকারের দিকে কিন্তু আঙ্গুলটা উঠবে। কারণটা হচ্ছে যে তাদের স্কোপটা ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, যারা প্রধান স্টেক হোল্ডার, আলাপ আলোচনা করে তারা নির্বাচন কমিশন গঠন করবেন। এটা নিয়ে আমরা বড় কোনো প্রতিবাদ করিনি যে পুরনো আইন হয়েছে। এই সদিচ্ছা থেকে যে ঠিক আছে হোক, আশা করি একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন হবে। এই নির্বাচন কমিশনের উপর বিপুল প্রত্যাশা কেন বললাম? গোটা নির্বাচন পদ্ধতি যেখানে ধসে পড়েছে, নির্বাচনী ব্যবস্থার উপরে যেখানে গণহতাশা, আস্থাটা ফিরিয়ে এনে সবাইকে আস্থার মধ্যে নিয়ে, এবং নির্বাচনী ব্যবস্থা এর একটা গণতান্ত্রিক সংস্কার যেটা এখন সবার আলোচনা। ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন হয়েছে,
সেই সংস্কার কমিশন তার রিপোর্টগুলো দেবে। রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা অনেক, তবে এখানে একটি প্রশ্ন আছে, কেউ কেউ বলছেন যে আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগেই কমিশন গঠন, এই নিয়ে অনেকের প্রশ্ন তুলছেন, কিন্তু সেই প্রশ্ন কি ধোপে টিকবে কিনা? না, এরকম একটা প্রশ্ন উঠতে পারে, খুব অস্বাভাবিক না, কিন্তু আমি মনে করি নির্বাচন, এই সরকারের বড় ম্যান্ডেট তো হচ্ছে দিন শেষে একটা নির্বাচন করা। সুতরাং সেই লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটা ইতিবাচকভাবে দেখি। সংস্কার কমিশনের প্রস্তাব তো ডিসেম্বর নাগাদ, হয়তো শেষ নাগাদ আসবে। নির্বাচন কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্টগুলো তো গুরুত্ব সহকারে বিবেচনা আলোচনা করবেন প্রধানত রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার। তারা কিন্তু আলোচনা করে কোথায় কোথায় কী পরিবর্তন, কী সংস্কার, কীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং যাত্রাটা শুরু হয়েছে, আমরা পুরো প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে এটাকে আমরা সহযোগিতাই আমরা করতে চাই, সফল করতে হবে সবাইকে, সবার সহযোগিতার মধ্যে। সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ। তাদের রহমান টেলিভে আসতে চাই যে একটি বিষয়, সাইফুল হক অনেকগুলো বিষয়ের সাথে একটি বিষয় বলেছেন যে এই কমিশন যে শপথ নিয়েছেন, শপথ নেবেন রবিবার, এবং তারা যদি সফল হতে চায়, তারা ঠিকমতো কাজ করলেই কি একটি নির্বাচন কমিশন সফল হতে পারবে বাংলাদেশের বাস্তবতায়? অসম্ভব। আমি মনে করি না। শুধু এর সাথে যে যারা স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন, প্রশাসন বলেন, এটা একটা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল হচ্ছে একটি সঠিক নির্বাচন। শুধু নির্বাচন কমিশন চাইলেই একটা নির্বাচন সফল করতে পারে না। তার মানে এই আলোচনাটা আছে যে নির্বাচন কমিশন কি কাউকে কাউকে তুষ্ট করতে হয়, কোনো রাজনৈতিক দলকে? যখনই এই তুষ্টের প্রশ্ন আসে তখনই দুষ্ট ঢুকে। কাজেই আমার কথা হলো যে এখানে আরেকটা জিনিস একটু ব্যাখাপ্পা লেগেছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। বলুন। ব্যাখাপ্পা হলো যে সেই আগের প্রক্রিয়ায় যে গোপনে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া, এবং কারা কারা কি নাম দিল। গোপন কি অর্থে বলছেন? সার্চ কমিটি হয়েছে, তারা সার্চ কমিটি কারা, কাদেরকে নিয়ে সার্চ কমিটি করা হয়েছে জনগণ কি জানে? এটি তো প্রজ্ঞাপন হয়েছে। প্রজ্ঞাপন হয়েছে, কারা সার্চ কমিটিতে আছেন এটা কেউ জানে না, সেই আগের মতনই। এখানে কিছুটা সন্দেহ থাকা যায়, কেন এখন এই লুকোচুরি? এই লুকোচুরি তো শেখ হাসিনা করেছে, এই লুকোচুরি তো এরা করতে পারে না। আমি ওই জায়গায় যাচ্ছি না। প্রজ্ঞাপন হলে কি তাকে আর লুকোচুরি বলা যায় কিনা? প্রজ্ঞাপন কিভাবে হলো, কেন হলো, এটা আমার প্রশ্ন রয়েই গেল। তারপরে ধরেন আমরা দীর্ঘদিন যাবৎ যেটার জন্য লড়াই করছি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সেই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের আগেই আমরা এটা একটা করে বসলাম। নির্বাচনী ব্যবস্থা এখন কিভাবে সংস্কার হবে, যেই যেই জায়গাগুলোতে লুফলগুলো রয়ে গেছে, এই লুফলগুলোকে আপনি কিভাবে কাটাবেন? আপনার দল থেকে কোনো কোনো সিনিয়র সম্মানিত নেতা তারা তো বক্তৃতায় বলছে যে কেন নির্বাচন কমিশন গঠন হচ্ছে না, এই কথা তো আপনার দল থেকে? আমরা তো নির্বাচন কমিশন গঠন করতে চাই, তো কি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাই? আমরা কি সমস্ত প্রক্রিয়া বাদ দিয়ে হঠাৎ ঘুমের থেকে উঠে একদিন সকালবেলা নির্বাচন কমিশন গঠনের প্রশ্ন বলেছি? না, আজকে 3 মাস হয়ে গেছে, এই সরকার আসছে 3 মাস হয়ে গেছে। তা আমরা নির্বাচন কমিশন গঠনের কথা তো বলতেই পারি, বলার তো মানে অন্যায় কিছু না। কিন্তু আজকে যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ আমি জানি না তাদের কতটুকু সক্ষমতা হবে, কারণ এখনো পর্যন্ত তারা অনেক কিছুই মানে সফলভাবে দেখাতে পারেনি, অনেক কিছুই। যেমন এখনো দ্রব্য বাকি আছে, কি দেখতে চাই আমরা? প্রথম কথা হইলো 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো যায়নি এখনো পর্যন্ত। এখন তো আর আওয়ামী লীগের সিন্ডিকেট নেই, কিন্তু আমরা তো সেই সিন্ডিকেটের কথাই এখনো শুনছি। যদি শুনে থাকেন তাহলে এই উপদেষ্টা পরিষদ কি করছে এই প্রশ্ন তো আমাদের থেকে যাবে। যদি আগের সিন্ডিকেটের কথাই তারা শুনে, তাহলে আর ওই পরিবর্তনের কি প্রয়োজন ছিল? আমাদের কোনো প্রয়োজন তো ছিল না। তো এই যে দ্রব্যমূল্যর এবং আইন শৃঙ্খলা এখন, এবং উপদেষ্টাদের বিভিন্ন জনের কথায় বিভিন্ন রকমের মানে অসামঞ্জস্যতা দেখছি। এগুলো দেখে আমাদের ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে আমরা অবশ্যই ভয় পাই। আমাদের ভয় পাওয়ার কারণ আছে, কারণ এই দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরের থেকে এখনো পর্যন্ত আমরা এর জন্য আমরাও দায়ী,
না ডালি ভাই, এখানে যদি একটু বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, নিশ্চয়ই যারা শুনছেন তারা আরও স্পষ্ট হবেন আপনার আলোচনার মধ্যে দিয়ে। বাজারে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, এটি ঠিক, সরকারও স্বীকার করছে, কমানোর চেষ্টা করছে, আবার একটির কমালে আর অন্য আরেকটি বেড়ে যায়। কিন্তু বাজারের দামের সাথে নির্বাচন ভালো হবে না গ্রহণযোগ্য হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, এর কোনো সম্পর্ক না, আছে? আমি এটার সাথে সম্পর্ক নেই, কিন্তু এটা সরকারের আজকে জনগণের যে দুর্ভোগ, এটা দেখার দায়িত্ব সরকারের। জনগণের দুর্ভোগ আগের মতো রয়ে গেছে, এটা আজকে 3 মাস হয়ে গেল। এই 3 মাসের ভিতরে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো কমাতে পারেনি। এটার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো দরকার সেগুলো তারা নিতে পারেনি। এটা তো বলার অপেক্ষা রাখে না। এটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই, কিন্তু তারপরও যদি বলি যে এই সরকার তো জনগণের জন্য, জনগণের এই দুর্ভোগ তো মেটাতে হবে। যে আমরা শুধু নির্বাচন নিয়েই থাকবো, জনগণের দুর্ভোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর কোনোটাই আমরা দেখব না, তা তো না। এই সরকারের কাছে এগুলো সমস্ত কিছুই দায় দায়িত্ব এই সরকার। মানে আপনি বলছেন প্রতিটার সাথে প্রতিটার একটা সমন্বয় আছে, অবশ্যই, একটা যোগাযোগ আছে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আতুর মন্ডল ভাই। সাহেব জি একটু যোগ করুন এরপরে। জি প্লিজ, কি সম্পর্ক আছে? আমির ভাই, সম্পর্ক আছে যে প্রধানত আপনার ক্ষুধার্ত পেটে কোনটা দরকার? ক্ষুধার্ত পেটে খাবার দরকার। খাবার দেওয়ার পরে এরপরে আপনি যদি ক্ষুধার্ত পেটে যদি খাবার না থাকে, কোনো ভালো প্রস্তাবনা, ভালো কোনো পরামর্শ, ভালো কোনো সংস্কার প্রস্তাব, এটা কিন্তু মাঠে মারা যাবার আশঙ্কা আছে। তো সে কারণের জন্য আপনি মানুষকে, সরকারের 3টা কাজ, একটা ছিল বাজার নিয়ন্ত্রণ করবেন, জনজীবনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করবেন, এবং প্রয়োজনীয় পরিবর্তন সংস্কার করে অবাধ নির্বাচন করবেন। পুরোটাই কিন্তু পরস্পরের সাথে সম্পর্ক, অর্গানিক সম্পর্ক আছে। এই পর্ব আরও আলোচনা আপনার কাছ থেকে শুনবো। নাজমুল আশরাফ ভাই, আসতে চাই যে 14, 18, 24-এর নির্বাচন এবং আগামী যে নির্বাচনটি হবে, এই যে 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন, বিতর্কিত নির্বাচন, তার প্রেক্ষাপটে সকল এই বিতর্ক ছাপিয়ে গ্রহণযোগ্য, কাঙ্ক্ষিত, প্রত্যাশিত এরকম নানা বিশেষণ আমরা ব্যবহার করছি আগামী নির্বাচনটি উপলক্ষে, কতটা সম্ভব বাংলাদেশের বাস্তবতা? অবশ্যই সম্ভব, কারণ বিগত 3টি নির্বাচন কমিশন এবং তখনকার যে সরকার, তাদের যা ভূমিকা ছিল সেই ভূমিকা তো এই কমিশনের থাকবে না, এটা প্রত্যাশা সবার। এই সরকারেরও থাকবে না। এখন কতটা থাকবে না সেটা আমরা বাস্তবে দেখব, কিন্তু ওরকমটা হবে না এটা নিশ্চিত করে বলা যায়। এখন নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আগের কমিশনগুলো যেই ধাঁচের, যেই ধরনের ব্যক্তিদের নিয়ে, যেরকম কম্পোজিশন, যেই প্রক্রিয়ায়, যেই আইনে, যেই উপায়ে, সবই আগের মতোই। আমি তো এই যে সংস্কার হলো, পরিবর্তন হলো, সব কিছু নতুন করে চাই, আগের মতো চাই না, একেবারে বদলে ফেলবো সব কিছু। আমি তো এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া, ব্যক্তিদের অবস্থান, তাদের পরিচয়, সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কতখানি কিভাবে হয়েছে আমরা প্রকাশ্যে দেখি নাই। এই সব কিছুই তো মানে আওয়ামী লীগ সরকারের মতোই। আওয়ামী লীগ সরকার অনেক কিছু দেখাতো, নতুন আইন করেছে, সার্চ কমিটি করেছে, এতগুলো নাম আসছে, রাষ্ট্রপতির কাছে গেছে, উনি চূড়ান্তভাবে, এগুলো বলা হয়। এই প্রক্রিয়ায় কাজগুলো হয়েছে, কিন্তু কতটা ট্রান্সপারেন্ট, কতটা স্বচ্ছভাবে আমরা কি প্রক্রিয়াগুলোকে আপনি মনে করছেন যে প্রক্রিয়া খেলা চলছে এরকম? না না, তা না। আমি বলছি যে আপনি যখন আগের সকল প্রক্রিয়া অনুসরণ করবেন, তাহলে ফলাফল তো আগের মতোই হবে। মানে এই নির্বাচন কমিশন, কিন্তু অনুসরণটা কে করছে তার উপরে কি ফলাফল পরিবর্তন হবে না? সরকার, মানে আগের সরকারের এখন সরকার যেই ফল দেখিয়েছে, এই সরকার যদি একই পথে হাঁটে, ফল কি ভিন্ন হবে? যাই হোক, এখন ধরেন এই কমিশন গঠিত হয়েছে, ভালো কথা। আগের বাস্তবতার চেয়ে এখনকার বাস্তবতা আলাদা। 90-এর গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল বিচারপতি আব্দুর রফের নেতৃত্বে, সেটি ছিল বাংলাদেশের সেরা নির্বাচন কমিশন। এরপরেরটাও ছিল ভালো, আস্তে আস্তে খারাপ হয়েছে, এবং বিগত 3টি হলো বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট নির্বাচন কমিশন, এবং তাদের ফলাফল, কাজকর্ম সরকারের তো বটেই, আমরা জানি। ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যে প্রত্যাশা, নির্দলীয় সরকার ক্ষমতায়, ফলে যারাই কমিশনে আসুক না কেন তাদের জন্য কাজটা অনেক সহজ হবে। গত 3টা নির্বাচনের চেয়ে অবশ্যই ভালো হবে, চোখ বন্ধ করে এটা বলা যায়। কোনো চ্যালেঞ্জ কি নেই? না, চ্যালেঞ্জ বলতে আমি বলছি যে ধরেন নির্বাচন কমিশন যদি প্রভাবমুক্ত থাকে, এখন দলীয় সরকার থাকলে তাদের প্রভাব থাকে, এখন নির্দলীয় সরকারে কি প্রভাব থাকতে পারে না? সেটাই আমি বলছি যে এখন নির্দলীয় সরকার কি ধরনের প্রভাব ফেলবে সেটা আমরা দেখব, কিন্তু এই নির্দলীয় সরকারের কোনো কিছুকে অনুমান করা যায়? এই নির্দলীয় সরকারের বিভিন্ন, না, অনুমান করা দরকার নাই। এই নির্দলীয় সরকার গত 3 মাসে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিয়েছে, নিয়োগ নিয়েছে, বদলি করেছে, বাদ দিয়েছে, যোগ বিয়োগ করেছে, তাতে করে কিন্তু আমরা একটা ধরন বুঝতে পারি এই সরকারের।
ফলে নির্বাচনকালীন সরকারের ভূমিকা কি হবে সেটা আমরা তখন দেখব। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সকল দলের সহযোগিতা, ভালো প্রশাসনের ভূমিকা, মানে প্রশাসনের ভালো ভূমিকা, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর ভালো ভূমিকা এবং সরকারের ভূমিকা, তারপর নির্বাচন কমিশন তো আছেই, এই সবার সম্মিলিত ইতিবাচক ভূমিকার উপর নির্ভর করবে আগামী নির্বাচনটা কতটা ভালো হবে। তো নিঃসন্দেহে বিগত 3টার চেয়ে ভালো হবে। কতটা বেশি ভালো সেটা আমরা দেখব। কিন্তু নির্বাচন কমিশন গঠন হয়েছে, সংস্কার চলছে বা সংস্কারের কাজ চলছে, নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন কাজ এখনও করছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে, এরপরে মাস 3 এটি নিয়ে দলের সাথে আলোচনা হবে, এরপরে যে নতুন ব্যবস্থা হবে তার মাধ্যমে যদি কমিশন গঠিত হতো তাহলে তো অনেক পিছিয়ে যেত। নির্বাচন যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কারের মাধ্যমে, এই দাবি তো সবাই করছে, বিএনপি সহ। ফলে সংস্কার চলছে বলে এখন কমিশন গঠন করা যাবে না সেটা আমি বলছি না। আর কমিশন এখন গঠন করতে গেলে তাহলে আমাকে আগের নিয়মে যেতে হবে কেন? আমরা তো অনেক কিছু আগের নিয়মে করছি না, আমরা সংবিধানের বাইরে গিয়ে বহু কিছু করছি, বড় বড় ঘটনা ঘটিয়েছি সংবিধানের বাইরে গিয়ে, সরকারই গঠন করেছে সংবিধানের বাইরে গিয়ে। তাহলে সার্চ কমিশন উমুক তুমুক এই প্রক্রিয়ায় রাষ্ট্রপতির অনুমোদন, আমরা ওই রাস্তায় কেন গেলাম? তার কারণে ওই রাস্তাটা আমার জন্য সুবিধা এই জন্য, বা ওই রাস্তাটা আমার নিয়ন্ত্রণে থাকে এই জন্যে। সুতরাং এখানে অনেক প্রশ্ন আসবে, আমরা কাজের মাধ্যমে দেখব। আরেকটা কথা বলি, এই চট্টগ্রামের আধিপত্য আমরা এই সরকারের মধ্যে অনেক দিন ধরে আলোচনা করছি, শেষ পর্যন্ত সিইসিও ওখানে আছেন। যাই হোক, আমরা ব্যক্তিগুলোকে এখন পরীক্ষা করব না, পর্যালোচনা করব না, মন্তব্য করব না, তাদের কাজ দেখে আমরা বলবো। শেষ কথা বলি, আমাদের অনেক নির্বাচন কমিশনার প্রধান বা অন্যরা শুধু কথা বলার মাধ্যমে তারা বিতর্কিত হয়েছেন, আস্থা হারিয়েছেন। আমরা আশা করব এই কমিশনের লোকজন কথা কম বলবেন, কাজ বেশি করবেন, এবং যতটা সম্ভব কিন্তু আমরা নতুন কাজের মাধ্যমে তারা প্রমাণ করবেন যে তারা কতটা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দলনিরপেক্ষ এবং সঠিক নির্বাচন। জি, নাজমুল সাহেব অসংখ্য ধন্যবাদ। সাহেবুল হক ভাই, আমি এই প্রশ্নটি আপনার কাছে আসি, যেটি নাজমুল সাহেব ভাই বললেন যে আসলে একই প্রক্রিয়া অনুসরণ করলে কোনো অসুবিধা আছে কিনা, কি অসুবিধা থাকলেও বা কি আছে? না, আমি শুরুতে বলেছি, সরকারের সুযোগ ছিল প্রধান স্টেক হোল্ডার যে রাজনৈতিক দল তাদের সাথে আলাপ আলোচনা করে, ইভেন আমাদের ছাত্র তরুণরা, আমাদের ইলেকশনের সঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যুক্ত, ইভেন তাদের সাথেও কিন্তু মতামত নেওয়ার ব্যাপার ছিল। একটা খোলামেলা আলাপ আলোচনা করলে, স্বচ্ছতা থাকলে অনেক বেশি যোগ্য লোককে উঠে আনার একটা সম্ভাবনা ছিল। যে কমিশন হয়েছে, আমি যে একটা কথা বলেছি, এই কমিশন যদি সফলতা হয়, সফল হলে বড় কোনো প্রশ্ন উঠবে না, কিন্তু তারা যদি তাদের ব্যক্তিবিশেষও যদি কোনো সমস্যা তৈরি করেন তাহলে কিন্তু সরকারের দিকে আঙ্গুল উঠবে যে আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে পুরনো আইনে আপনারা করেছেন, যেটা নাজমুল আশরাফ ভাই বললেন, ইভেন আমাদের ঢালি ভাই যেটা বলবার চেষ্টা করলেন, এটা একটা। আমি সামনে তাকাতে চাই, সামনে তাকানোর ক্ষেত্রে যেটা আমি মনে করি, পুরো ইলেকশন কমিশন, যেটা আপনি ঢালি ভাইকে প্রশ্ন করেছিলেন, ইলেকশন কমিশন তো একটা ফ্যাক্টর। আগের সরকার তো গোটা ইলেকশন কমিশনটা সাংবিধানিক প্রতিষ্ঠান, পুরোপুরি তাকে ধ্বংস করেছিল, সরকারি দলের একজন এক্সটেন্ডেড হাতে তারা এটাকে পরিণত করেছিল, ওদের একটা লেজুর সংগঠনে পরিণত করেছিল। এখন এটা তাহলে ইলেকশন কমিশন একটা পক্ষ, সরকার একটা পক্ষ, রাজনৈতিক দল এবং ভোটাররা চূড়ান্তভাবে তারাই হচ্ছেন গুরুত্বপূর্ণ এটার যে স্টেক হোল্ডার। এই শক্তিগুলোর একটা যে যৌথ অর্কেস্ট্রা, যেটা সম্মিলিত যে ঐক্যতান যেটা তৈরি করা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে এই লোকগুলো তাদেরকে, কারণ আমরা দুই একজন বাদে ব্যক্তিগতভাবে আমি অধিকাংশ চিনি না, আমি অনেক খোঁজখবর রাখা মানুষ, কিন্তু আমি অনেককে আমি চিনি না। তার মানে হচ্ছে তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য, তারা দক্ষ, তারা দৃঢ় এবং দূরদর্শিতা সম্পন্ন। কারণ নির্বাচন শিডিউল ডিক্লেয়ার হলে অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আমাদের প্রস্তাব হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে থাকবে, যেগুলো নির্বাচনকে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেগুলো প্রভাবিত করে। তো সুতরাং অনেকগুলো কাজ আছে। আর টোটাল নির্বাচনী ব্যবস্থার সংস্কারও তো একটা মহাযজ্ঞের ব্যাপার। অনেক খুবই বলিষ্ঠ ভূমিকা ছাড়া, এক নির্বাচন কমিশনার বলিষ্ঠ কিনা তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছিলেন, এই দেখেন আমার মেরুদণ্ড আছে। আশা করি এ ধরনের কোনো প্রদর্শনবাদ হবে না, সত্যি সত্যি কাজে তারা কর্মবাদ হবে। অসংখ্য ধন্যবাদ। আতর রহমান ঢালি ভাই, আসতে চাই, যেটি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে। এখন এই নাম জমা দেওয়াটা রাজনৈতিক দলের মন্তব্য বা আলাপ আলোচনার অংশ হিসাবে আপনি দেখেন কিনা? এটা একটা পার্ট,
এটা পরিপূর্ণ নয়। আচ্ছা, হ্যাঁ, এটা ইট মে বি ওয়ান অফ দি পার্ট, বাট আমি ওই যে আশরাফ ভাই যেটা বলছে, আমি এটার সাথে যে এই পুরানো ট্রেডিশন নিয়ে আমাদের কতদিন চলতে হবে, এই আমলা আর কামলা নিয়ে, হ্যাঁ, আমলা আর কামলাদের নিয়ে এই নির্বাচন কমিশন আর কতদিন গঠিত হবে? না তারা যদি দক্ষ হয় কেন নেবেন না? দক্ষতা তো এই পর্যন্ত যারা ছিল সকলেই তো গত 3 কমিশনে এই কামলারাই তো ছিল। তারা কি দক্ষতা দেখাইছে? এই দেশটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। কাজে আমার কাছে তো ওই ধরনের কোনো প্রমাণ নাই এরা এটা করছে, এবং অতীতেও যেগুলো করছে এই কামলারাই করছে। তো কাজেই এগুলোর একটা পরিবর্তন হওয়ার, যেটা আশরাফ ভাই বলছে ওনার সাথে একমত, যে এই পুরানো সিস্টেম একটা পরিবর্তন হওয়ার দরকার ছিল। আলোচনাটা আমার মনে হলো কেন জানি গোপনে গোপনে, যে এটার ভিতরে মানে ফিসি ফিসি আমার কাছে মনে হয়েছে যে কি জানি এটার ভিতরে পিছনে জানি কি একটা রয়ে গেছে। হ্যাঁ, কেন ফিসি হবে? জনগণ প্রকাশ্যে ভোট দেবে, জনগণ প্রকাশ্যে বলবে, তার তার চিন্তা চেতনা বলবে। সেই জায়গায় এই নির্বাচন কমিশন কেন প্রকাশ্যে হবে না? আলাপ আলোচনার উত্তর কেন জনগণ জানবে না কাদের নিয়ে আলোচনা হচ্ছে? এখানে মিডিয়ার লোক রয়ে গেছে, মিডিয়া এদেরকে নিয়ে লিখবে, এদের অতীত নিয়ে লিখবে, এদের ভবিষ্যৎ নিয়ে লিখবে। তার মধ্য দিয়ে তো সার্চ কমিটি একটা ভালো মানুষ নির্যাস বেরিয়ে আসবে। এটা করা হয়নি, এটা অতীতে করা হয় নাই, অতীতে করা হয় নাই, কারণ তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। এখন আবার জানি না উপদেষ্টা পরিষদ ক্ষমতায় থাকার জন্য এটা করলো কিনা। এই সন্দেহ তৈরি হলো। অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে সন্দেহ হইতেই পারে। তারা যদি আগের মতোই করে, আগের ফুট স্টেপেই যায়, তাইলে তো আমি বলতেই পারি, এটা আমি কেন, যে কেউ বলবে, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, এত রক্ত দেওয়ার পরে, তারপরে সেই পুরানো কায়দায় আমি হাঁটলাম, তাহলে লাভটা কি হলো? এই রক্ত কি বৃথা যাবে? এই আত্মত্যাগ কি বৃথা যাবে? নো, ওইটা আমরা হতে দেব না, আমরা দিতে পারি না। আমরা বিরতিতে যাব। পৃথিবীর অনেকগুলো দেশে এইবার নির্বাচন কমিশনের তো খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। এটাও সত্য যে আবার সরকারি ভূমিকাও এখানে খুবই গুরুত্বপূর্ণ পদে পৃথিবীর বহু দেশে পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা হয়। মার্কিন দেশে সিনেটে হিয়ারিং হয়, কংগ্রেসে, এমনকি বাংলাদেশে মার্কিনী রাষ্ট্রদূত কে হবে সেটার জন্য অনেকগুলো ধাপে হিয়ারিং করে আসতে হয় পৃথিবীর বহু দেশে। তার মানে বাংলাদেশে তো এমন একটা গুরুত্বপূর্ণ সময় নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ যখন দায়িত্বে আসছেন, তার মানে এটা যদি পাবলিক হিয়ারিং থাকে, আপনি যেটা বললেন, দেন আমার মতন মানুষ, আমরা যারা 3 জন বসে আছি, আমরা জানি না তাদের ঠিকুজি কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। তাহলে বোঝেন, অথচ তার উপরে আমি দেশের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি, এটা খুব মৌলিক প্রশ্ন, খুবই মৌলিক প্রশ্ন। তাদের আপনি যে এই নামগুলো এসছে, ধরুন কথা খেয়াল করেন, আমি প্লিজ ধরুন, ফাইনালি ধরেন 10 জনের নাম, এবারকার সার্চ কমিটি তারা বললেন 10 জনের নামটা পরিষ্কার 15 দিন ওয়েবসাইটে থাকবে বা পাবলিক থাকবে। এ ব্যাপারে আপনাদের আমরা জনগণের মতামত আমরা জানতে চাই, স্টেক হোল্ডারদের মতামত জানতে চাই। তাহলে ধরুন, তাহলে তার মানে কি দেখেন, মানুষকে এনগেজ করতে পারতেন, একটা ইনক্লুসিভ জায়গায় যেতে পারতেন, এর পক্ষে বিপক্ষে বা আরো অনেক যোগ্যতার বিষয়টা আসতে পারতো। এই সিস্টেমটা ভবিষ্যতে চালু করতে হবে, না হলে এই ধরনের চাপিয়ে দেওয়া কিন্তু কমিশনগুলোই বা আমাদেরকে কিন্তু তারপরে দায়ী নিয়ে হাঁটতে হবে। আমি সাইফুল ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে আমেরিকান সিস্টেমে দেখা যায় যে যাকে নির্বাচিত করা হবে তার পুরো ব্যক্তি জীবনের সমস্ত ইতিহাস ডোসিয়ার সামনে থাকে এবং ওইটা নিয়ে আলোচনা হয়, সে কোনো জায়গায় কোনোদিন একটা ভুল পদক্ষেপ নিয়েছেন কিনা, সে তার ব্যক্তি, উনি একজন সচিব ছিলেন, উনি সচিব থাকাকালীনে উনি কোনো এমন কাজ করেছেন কিনা যেটা দেশের স্বার্থে জনগণের বাইরে গেছে, এই আলোচনাগুলি। এটা তো অবশ্যই ভালো, কিন্তু এই প্রক্রিয়া খুঁজতে গেলে আমরা কি কাউকে খুঁজে পাবো না? অন্তত মিনিমাম আমরা উই ক্যান গো ক্লোজ টু দি পয়েন্ট। আচ্ছা, অ্যাট লিস্ট আমরা 100% পাবো না, আমি 70% আপনি আরেকবার পাবেন, আপনি এইবার পাইলেন না, নির্বাচন তো 4-5 বছর পরে আবার হবে, প্রক্রিয়াটি চালিয়ে রাখতে হবে। কিন্তু এবারের এই প্রক্রিয়াটা আমার ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করেন, আমার কাছে কেন জানি ফিসি বলে। জি, অসংখ্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার একটু আশা পাই শুনে যেতে চাই। বিষয়টাকে শুনানি তো খুবই ভালো কথা, চমৎকার ব্যবস্থা। এই যে আমেরিকার অ্যাটর্নি জেনারেল, জাস্টিস ডিপার্টমেন্টের দায়িত্বে যাকে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প, ম্যাট গেস্ট,
তার নাম ঘোষণার পর তাকে নিয়ে গণমাধ্যমে যত তথ্য বেরিয়েছে শেষ পর্যন্ত উনি নিজেই সরে যেতে বাধ্য হয়েছেন এবং ট্রাম্প আরেকজনকে নমিনেট করেছেন। তো ফলে আপনি পাবলিককে যদি তথ্য জানতে না দেন, অন্তত গণমাধ্যমে জানান, অন্তত রাজনৈতিক দলগুলোকে জানান। যে নামগুলো এসেছিল এগুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতো, তাতেও কিন্তু আরেকটু স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারতাম। না, তাহলে রাজনৈতিক দলগুলো শুধু নাম জমা দেওয়ার মধ্যে আমি আমি গোপনে নাম দিলাম, আপনি ইচ্ছামতো বেছে নিলেন, তাহলে স্বচ্ছতা কোথায়? মানে স্বচ্ছতার মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত। আপনি স্বচ্ছ হলে পরে আপনার উদ্দেশ্য কি, খারাপ হলো কি, ভালো হলো কি, জনগণের অধিকার নিশ্চিত হলো কি, সবকিছু জানা সম্ভব। সুতরাং আমরা ওই স্বচ্ছতার জায়গায় যেতে ভয় পাই তখনই যখন ডালমে কুচকালা হয়। একটু আপনার জি আমি মনে করি বিএনপি তো বলতে পারতো যে আলোচনা প্রয়োজন, শুধু নাম দাও, আমরা নাম দিব না, আলোচনা করব। আমার মনে হয় আমার দল বিএনপি কেন সকল দলেরই এগুলো নিয়ে কথা বলা উচিত। আমরা সাইফুল হকের কাছ থেকে শুনবো আগে। আমি শুধু বিএনপির কথা বলছি না, আমি বলছি যে যেই কয়টা দল নির্বাচনী প্রক্রিয়ায় আছে তাদের সকলকেই এই স্বচ্ছতার দিকে ধাবিত হতে হবে। রাজনৈতিক দল আমি এটা শুরুতে বলেছি, আমি তো অনেক ব্যাপারে প্রথম কমেন্টস করি, বা আমি এটা বলেছি যে যে প্রক্রিয়ায় হচ্ছে এটা কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা আছে। আমি আশঙ্কাটা ব্যক্ত করেছি, কিন্তু আমার পারসেপশন হচ্ছে রাজনৈতিক দলগুলো একটু দ্রুত নির্বাচন কমিশন দেখতে চেয়েছে। এটা আমার জেনারেল ধারণা। সেজন্য লম্বা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাইনি। এটা আমার নিজের উপলব্ধি, আমি আমার চারপাশের। তো আচ্ছা, এগুলো কাজ কিন্তু না, কিন্তু আমি বিশেষ করে ঠিক আছে, আপনারা যদি 10 জন বা 20 জনের যদি 30 জনেরও তালিকা হতো, সেটা নিয়ে একটা শর্ট লিস্ট করে তখন আমাকে 300 জন নিয়ে আলোচনা করার দরকার হতো না, কারণ আমার তো অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি 10, 15, 20, 25 জন নিয়েও আলোচনা করা যেত। অনেক বেশি যোগ্য লোকের, যাদের এখানে কোনো প্রশ্ন উঠবেন, যাদের ট্র্যাক রেকর্ডটা প্রশ্নাতীত বা তুলনামূলকভাবে সেই মানুষগুলোকে পাওয়ার সুযোগ ছিল। আমি একটা যোগ করি যে এই আইনে যেভাবে চূড়ান্ত করা হয়েছে, অনেকগুলো নাম এসছে, শর্টলিস্ট করা হচ্ছে, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি 4 জনকে বেছে নিয়েছেন। রাষ্ট্রপতির যে বাস্তবতা এখন, ওনার পক্ষে কি 4 জন বা 5 জন বাছা সম্ভব, নাকি ওনাকে দিয়ে বাঁচানো হয়েছে? তাহলে কে তাকে দিয়ে বাঁচানো করলো? নাজমুল সাহেব ভাই, আপনার এই আলোচনার সাথে আমি এই প্রশ্নটি আপনার কাছে রেখেছি, বিরতি থেকে ফিরে এসে শুনবো। আসলে ভোটাধিকারের প্রশ্নে জনআস্থা ফিরিয়ে নিয়ে আসার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কমিশন শুরু থেকেই কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে কাজ করতে পারে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতির পরে অন্যান্য আরও প্রসঙ্গ আছে, সেগুলো নিয়ে আমরা আপনাদের আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, ভোটের অধিকার ফেরাতে পারবে কি নতুন ইসি, যে প্রশ্নটি নাজমুল সাহেব আপনার কাছে রেখে যাওয়া, যে আসলে ভোটাধিকারের প্রশ্নে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে নিয়ে আসা, শুরু থেকেই নির্বাচন কমিশন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারে এই প্রশ্নে? একদম কিছু তো ফর্মুলার মধ্যেই পড়ে যে আপনাকে ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে, নির্ভুল করতে হবে। তারপরে হচ্ছে যদি আপনার ডিলিমিটেশন যেখানে প্রয়োজন সেটা ঠিকমতো করতে হবে। তারপরে হচ্ছে আপনি নির্বাচন কমিশন তার যে সক্ষমতা, আমি জনবলের দিক থেকে বলছি সারা দেশে, সেটা যথেষ্ট না, যার কারণে প্রশাসনের সহযোগিতা নিতে হয়। ফলে এই জনবলটাকে আর একটু বাড়ানো যায় কিনা, প্রশাসনের সহযোগিতা যখন নেবে, প্রশাসন কতটা সহযোগিতা কিভাবে করবে, বিগত নির্বাচনগুলোতে করে নাই, এবং প্রশাসন এক ধরনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেছে যে যখন যারা ক্ষমতাসীন থাকবে তাদের ইচ্ছা অনুযায়ী চলবে। ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের হুকুম অনুযায়ী কাজ করা, এই জিনিসটা নিশ্চিত করা দরকার হবে। তারপরে খুব গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন যেই পরিস্থিতি থাকবে, আপনার প্রচারণা থেকে শুরু করে সব কিছু যাতে ঠিকমতো হয়, অপরাধ না হয়, জুলুম না হয়, মানুষ যাতে নির্ভয়ে নির্বাচনে কাজ করতে পারে, ভোট দিতে যেতে পারে, প্রচার চালাতে পারে, সেই জন্য পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাগুলো যাতে যথেষ্ট ভালো হয়। এখন পর্যন্ত পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা নিয়মিত বাহিনী, বেসামরিক, সেগুলো ভূমিকা আমরা যা দেখছি যথেষ্ট ভালো না। মানে এক্ষেত্রে ভোটারদেরকে কেন্দ্রমুখী করা, ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করতে কি বিশেষ কোনো আয়োজন দরকার আছে নাকি প্রার্থীরাই সেটা? না, এখন ঘটনা হচ্ছে কি যে আপনি যদি সবকিছু নিশ্চিত করেন যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব কর্তৃপক্ষের ভূমিকা হচ্ছে একটা ভালো নির্বাচনের পক্ষে, তখন জনগণ এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে তাদের মতো করে কাজ করবে। তারপরে সেনাবাহিনীর ভূমিকা আমরা এই পরিবর্তন এবং এখন পর্যন্ত যা দেখছি নির্বাচনে নিশ্চয়ই সেটা আরও বেশি করে লাগবে। সেই
ভূমিকা সেনাবাহিনী নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করবে, ভালো কথা। সবচেয়ে বড় কথা, আমরা এই যে পক্ষগুলোর কথা বললাম এগুলো হচ্ছে একটা দিকের পক্ষ যারা গোটা নির্বাচনটা আয়োজন করবেন। এখন অংশ নেবেন কারা? রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা, এবং ভোট দেবেন কারা? ভোটাররা। ফলে সকল রাজনৈতিক দল, সকল প্রার্থী এবং ভোটার তাদের ভূমিকার উপর অনেক কিছু নির্ভর করে। তারা কতটা ভালো নির্বাচনের জন্য নিজেদের মানে ভূমিকা রাখবে এবং পরিবেশটাকে সঠিক রাখবে, কোনো রকমের দ্বন্দ্ব বিরোধে জড়াবে না এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। আমরা এত বছর ভোট দিতে পারিনি, এবার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেব এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের উপর কেউ প্রভাব বিস্তার করবে না। শেষ কথা বলি, এই সব কিছুর উপরে আরেকটা জায়গার ভূমিকা আছে, সেটি হচ্ছে গণমাধ্যমের। গণমাধ্যম কতটা স্বাধীনভাবে এই সব কিছু তুলে ধরে জনগণের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কাজ করতে পারবে, এটা নিয়ে আমার এখনো সন্দেহ আছে। আমাদের ফ্যাসিবাদী সরকার গেছে, আমাদের স্বৈরাচারী সরকার গেছে, আমাদের একনায়কতন্ত্রী সরকার গেছে, সন্দেহটা দূর হচ্ছে না কিন্তু কেন? এখন গণমাধ্যমের যে ভূমিকা, গণমাধ্যমের উপরে সরকার কোনো কিছু চাপাচ্ছে না। কিন্তু আজকে আবার একটা নোটিশ দেখলাম যে তথ্য মন্ত্রণালয় থেকে একটা ডকুমেন্টারি পাঠানো হয়েছে সকল টেলিভিশনে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে কমপক্ষে 2বার, পারলে সারাদিন চালাতে হবে। এটা তো এরশাদ সরকারের আমলের চিত্র মনে করিয়ে দেয় যে সরকার কোনো একটা নাজিল করবে, এটাকে আমার প্রচার করতে হবে, ছাপতে হবে, চালাতে হবে। তো গণমাধ্যম সংস্কার কমিশন জানি না, মাত্র তো কাজ শুরু করেছে, তারা কি করবে। ফলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা একটা চাপা ব্যাপার দেখি, যেটা কেউ প্রকাশ করে না বা বলে না, কিন্তু ভিতরে ভিতরে বাস্তবতাটা ওরকম না। এত বড় অভ্যুত্থান হলো, মানুষ রক্ত দিল, জীবন গেল, মানুষের প্রত্যাশা তৈরি হলো, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সব কিছু সব ঠিক আছে, কিন্তু সকল পক্ষ, রাষ্ট্র এবং রাষ্ট্রের বাইরে, মানে রাষ্ট্রের ভিতরেই তো সব, আমি বলছি যে রাষ্ট্র যারা পরিচালনা করেন, সরকারে থাকেন, এবং এর বাইরে বিভিন্ন পক্ষ যারা আছেন সমাজের, সবাই কি স্বতঃস্ফূর্তভাবে সব কিছু করছে? বা আপনি যেটা বিশ্বাস করেন, যেটাকে সত্য বলে জানেন, যেটাকে যৌক্তিক মনে করেন, সেটা আপনি বলতে বা করতে কি পারছেন, নাকি আপনার মাথায় কোনো একটা চাপ কাজ করে? অসংখ্য ধন্যবাদ। আতর রহমান আলী ভাই। যে অবশ্যই যে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। প্রথম হলো ভোটার তালিকা যত দ্রুত সম্ভব এবং নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সঠিকভাবে ডিলিমিটেশনের মামলা টামলা হয়ে গেলে এগুলি কিন্তু অনেক জটিলতার সৃষ্টি করে, তাতে করে নির্বাচন অনেক সময় পিছিয়ে যায়, বিলম্বিত সৃষ্টি হয় এবং বিলম্বিত হইলে সেখানে সমস্যা আরও বাড়বে। তারপরে নির্বাচনী যে আইন আছে, সে আইন নিয়ে আমরা লেখালেখি বহুবার দেখেছি পত্রপত্রিকায়, বিশেষ করে আমরা দেখেছি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি এই ব্যাপারে অভিজ্ঞ, ওনার 2-3টা বইও আছে, এবং আমাদের মজুমদার সাহেব, কি নাম, ডক্টর বদিউল আলম মজুমদার, উনিও এই নির্বাচনী আইন সংস্কারের ব্যাপারে বহুবার বহু কিছু লেখালেখি করেছে, কিন্তু আজও পর্যন্ত কিন্তু এগুলো সেইভাবে করা হয়নি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। তাইলে অতি দ্রুত সেই বিষয়গুলোকে কাছে এনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই নির্বাচনী আইনের সংস্কার দরকার। আমাদের দেশের বাস্তবতায় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের জন্য কতটা চ্যালেঞ্জ? নির্বাচনের সময় বড় রাজনৈতিক দলগুলোকে ডিল করা একটা চ্যালেঞ্জ নয় কি? দুইজনই চ্যালেঞ্জ, দুইজনের জন্য চ্যালেঞ্জ। আচ্ছা, নির্বাচন কমিশনের মাথায় যদি থাকে ভোট কারচুপি করব, তাহলে তো নির্বাচন কমিশন মানে রাজনৈতিক দলের জন্য তো চ্যালেঞ্জ বটেই। আর রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে যে জনগণের ভোট চায়, আপনারা তো বলছেন এই কমিশনের সেরকম কোনো বিষয় নেই, তাহলে এই কমিশনের ক্ষেত্রে তো এটা কোনো অবশ্যই আছে। কেন নেই? এই কমিশনকে আমাদের সহযোগিতা করব কোন জায়গাগুলোতে, যাতে সঠিকভাবে ভোট নিতে পারে। এটাতে রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা না করলে তাদের একার পক্ষে সম্ভব না। তারপরে আছেন আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এই আমাদের সবচেয়ে দীর্ঘদিন যাবত আমরা বলে আসছি যে নির্বাচন কমিশনের নিজস্ব জনবলের কাছে হস্তান্তর, যেমন আপনার ডিসি, এসপি, এদের উপরে আমরা নির্ভরশীল। তারপরে দেখা যায় গতবার আমরা গাইবান্ধার ইলেকশনের সময় আমরা দেখছি ডিসি বলছে এক কথা, এসপি বলে আরেক কথা, নির্বাচন কমিশনার বলে আরেক কথা। মানে অতীতে সমন্বয়হীনতার বিষয়টি বলছেন? সমন্বয়হীনতা না, যেহেতু ডিসিরা সরকারের তাবেদারি করে, ওই সময় এই ডিসি এসপিরা তারা বেশিরভাগই সরকারের তাবেদারি করছে, সরকার যা বলছে ওনারাও সেটাই বলছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কাজে এখনও যাতে এটা না হয় সেই জন্য এখনও 1 বছর আমাদের সময় আছে ইলেকশনের, আমি মনে করি।
হ্যাঁ, সরকার তো তারিখ নির্বাচনে কোনো রোডম্যাপ দেয়নি, না কিছু সরকার ঘোষণা করেনি। দেয় নাই, কিন্তু 1 বছরের বেশি, আরো 3 মাস হয়েছে, আরো 1 বছরের বেশি আর কি কি কাজ করবে? আমরা তো আর সমস্ত সংস্কার করে ইলেকশন চাচ্ছি না। মানে যত আপনি বা বিএনপি ধরেই নিচ্ছেন যে আগামী বছর নির্বাচন হবে, এরকম আমরা কিছু? ধরে নিচ্ছি এবং এর বাইরে যাওয়ার চেষ্টা করা সঠিক হবে না। বিএনপি এটা স্পষ্ট, কারণ নির্বাচিত সরকারের আছে। আপনার গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? একটা নতুন সরকার গঠনের জন্য কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, একটা নতুন সংস্কার। তো সংস্কারটা কি এরা করবে না একটা নতুন সরকার আসলে করবে? তা আরো দু একটা আমার প্রশ্ন জি, আছে, বলুন বলুন। যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন বাড়ানো এবং তাদেরকে নির্বাচন কমিশনার বানানো স্থানীয়ভাবে। গণমাধ্যমকে সমস্ত এই পর্যন্ত আমরা যত নির্বাচনের কারচুপি হোক, অনিয়ম হোক, এগুলো আমরা এই গণমাধ্যমের কারণেই জানতে পেরেছি। কাজেই গণমাধ্যমকে যত বেশি আমরা মানে স্বাধীনতা সম্পৃক্ত করা দিব, যাবে, সম্পৃক্ত করা করা যাবে, ততই সুষ্ঠু হবে। আরেকটা হচ্ছে, এখানে নির্বাচনের আগে এই আওয়ামী লীগের যারা এই ভোট জি। কারচুপি করছে, এই দেশটাকে ধ্বংস করছে, নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন করা, তারা যাতে কোনো অবস্থায় এই নির্বাচনে অংশ নিতে না পারে। জি, এই অসংখ্য ধন্যবাদ দুর্নীতিবাজ। সাইফুল হক ভাই। আমি প্রথমত নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জের জায়গা যদি বলি, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কিছু উত্থাপিত হয়েছে, আমি এগুলোর সাথে একমত। ভোটার তালিকা হালনাগাদ করবার যে প্রশ্ন, ইতিমধ্যেই নির্বাচন আমরাও বলেছি, আর নির্বাচন সংস্কার কমিশন সংক্রান্ত যে বৈঠক, সেখানেও এই মতামতটা বেরিয়ে এসছে। এনআইডি, আমাদের যে নাগরিকদের যে ন্যাশনাল আইডি যেটা আছে, এনআইডিকে যদি ভিত্তি হিসাবে ধরা হয়, একটা নির্দিষ্ট সময় যদি আমরা ধরে 18 বছর মানে প্রাপ্তবয়স্ক হওয়ার যে জায়গাটা, তাহলে কিন্তু ভোটার তালিকাটা হালনাগাদ করবার অনেকগুলো সংকটের কিন্তু সমাধানটা কিন্তু হয়। এটাকে এনআইডিটাকে হালনাগাদ করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে বিবেচনা করা যায় কিনা, ইতিমধ্যে এটা অনেক জোরালো একটা অপিনিয়ন বেরিয়ে আসছে। এটা একটা বড় বিবেচনা। আমাদের 1-1.5 কোটি প্রবাসী মানুষ আছেন, প্রবাসীদের তাদের একটা বিশাল সংখ্যক হচ্ছেন এখানকার ভোটাররা। তারা ভোট প্রদানে কিভাবে তারা অংশগ্রহণ করতে পারেন, এটা একটা বড় একটা আলোচনা। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে অগ্রিম এখানে ভোট প্রদানের যে সিস্টেম, যেটা ধরুন এবার মার্কিন যে নির্বাচন হলো, হয়তো আমরা ওই পর্যায়ে যেতে পারবো না, প্রায় 40% বা 45% ভোটটা আগেই দেওয়া হয়ে গিয়েছিল ইলেকশনের যেদিন ছিল তার আগেই। এরকম একটা প্রক্রিয়া আপনি অনলাইনে ভোট দেওয়া যাবে বা অগ্রিম ভোট দেওয়া যাবে, পোস্টাল ব্যালটে করা যাবে। এখন এই ডিজিটাল প্রযুক্তির এই যুগে একটু যত্নবান হলেই অনেকখানি সহজতর করা নাগরিকদের কাছে। এই প্রশ্নে অধিকারের প্রশ্নে আবার সে আস্থা রাখার প্রশ্ন। আমি বলছি নাগরিকদের না, এখানে অনেক বেশি ট্রান্সপারেন্ট হওয়ারও সুযোগ আছে যদি আপনার কোনো ব্যাড বা ইল ইন্টেনশন যদি আপনার কাজ না করে। আর যেহেতু ধরে নিচ্ছি এই সরকারের বিশেষ কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত কাজ করবে না, সরকারের বিশেষ কোনো ডেফিনেট কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই আদার দ্যান এ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড নিউট্রাল পার্টিসিপেটরি ইলেকশন, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এটা এই নির্বাচন কমিশনের জন্য অনেক বড় একটা সুযোগ। যে ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা ফেয়ার ইলেকশন চাইছে, রাজনৈতিক দল চাইছে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করছিলেন, ঢালিবেকে বলছিলেন নির্বাচন কবে হবে সেটা নিয়ে। না, আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো বড় একটা চ্যালেঞ্জ কিনা। ডেফিনেটলি, বিশেষ করে যারা পাওয়ার কন্টেন্ডার যে দলগুলো, তাদের কাছে কিন্তু নির্বাচন কমিশন অনেক সময় অসহায় থাকে আর কি। এবং কারণ নির্বাচনের সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার, ইতিমধ্যে আপনি জেনেছেন যে আমাদের পার্লামেন্টে 65, 70, 75% বিত্তবান, কালো টাকার মালিক, অন্যভাবে বললে যদি খারাপভাবে বলি দুর্বৃত্ত, মাফিয়ার সাথে যুক্ত, এরকম অনেকেই পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসছেন। ফলে পার্লামেন্টকে একটা এইটার ভালো প্রসঙ্গ তুলেছেন। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু করতে পারে। শেষ করি আমি বলছি, ফলে হ্যাঁ অবশ্যই এখানে নির্বাচন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ কাজ আছে। ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া, কারা নির্বাচনে প্রার্থী হবার জন্য এন্টাইটেল, বলছে কারা নির্বাচনে প্রার্থী হবেন। জি, ব্যবসায়ীরা কি প্রার্থী হতে পারেন না? অবশ্যই প্রার্থী হতে পারেন, কিন্তু আপনি কিছু অ্যাকসেপ্টেবল কিছু
ক্রাইটেরিয়া আপনাকে নির্ধারণ করা দরকার। সন্ত্রাস, কালো টাকার মালিক কেমন, এবং যেখানে ধরুন মাফিয়া, দুর্বৃত্ত, সন্ত্রাসীরা, এমনকি ধরুন সরকারি সুযোগ সুবিধা নিয়েছে, চাকরি করেছে, আগে কথা ছিল 3 বছরের আগে দলের সদস্য না হলে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এরকম অনেকগুলো জায়গা আছে। নির্বাচনটা শেষ পর্যন্ত কালো টাকা, দুর্বৃত্ত, মাফিয়া, যাদের প্রশাসনিক ম্যানিপুলেশন থাকে, আঞ্চলিক জায়গাটা, এমনকি ধর্মকে ব্যবহার করবার বহু প্রবণতা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। ফলে এগুলো কিন্তু কোনো একটা ডেমোক্রেটিক সোসাইটি বা মূল্যবোধের সাথে সম্পর্কিত না। কারণ আপনি গণতন্ত্র হচ্ছে মনোবস্তুর দিক থেকে অসাম্প্রদায়িক। সেজন্য নির্বাচন কমিশনকে তাকে অর্জনযোগ্য, কারণ আমরা অনেকগুলো ব্যাপারে আমরা একমত, তাদেরকে নেতৃত্ব দিয়ে তারা কি করবেন যদি আমি মনে করি, এবং কিছু জিনিস যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে করতে চাই, একটা ভালো দিকে কিন্তু না, প্রার্থীর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সব ভালো করলেন, একেবারে বিশ্ব সেরা নির্বাচন করলেন, কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই, তার মধ্য দিয়ে যারা বেরিয়ে আসলেন, যারা জনপ্রতিনিধি হবেন, যারা সংসদ সদস্য হবেন, যারা সরকার গঠন করবেন, দেশ পরিচালনা করবেন, সেই মানুষগুলো কারা হবে? সেই মানুষগুলো যদি ওরকম হয় যাদের দুঃশাসনের কারণে গণঅভ্যুত্থান করতে হয়েছে, নির্বাচন কমিশন কি করতে পারে? না, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রার্থীর যোগ্যতা, শর্ত, এগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। সংস্কার কমিশন নিশ্চয়ই ব্যাপারে কিছু পরামর্শ দেবে। ফলে সবাইকে নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যে ভাই এরকম লোক আমরা আর চাই না সংসদে, সরকারে, মন্ত্রিত্বে। ফলে আমি যদি গোড়াতেই শর্তটা জুড়ে দেই এবং প্রার্থীর যোগ্যতা অযোগ্যতাগুলো নির্ধারণ করে দেই, তাহলে ওরকম লোকজন আসতে পারবে না। অর্থের জোরে, আপনার অন্যান্য দোষ থাকার পরেও আসবে। এখন ধরেন এই যে ঋণ খেলাপি, এটাও কিন্তু এক সময় ছিল না। নাগরিক সমাজের আন্দোলন, অনেক, বিশেষ করে বাম দলগুলো অনেক বেশি চাপ ছিল বহু বছর ধরে, যে কী ধরনের প্রার্থী হবে, এই কালো টাকার প্রভাব, পেশিশক্তির প্রভাব, দুর্বৃত্তায়ন, এই বিষয়গুলো সবচেয়ে বেশি সোচ্চার ছিল বাম দলগুলো। আস্তে আস্তে সেগুলো এখন সবার দাবিতে পরিণত হয়েছে। ফলে প্রার্থীর যোগ্যতা এবং নির্বাচনকালীন আপনি কিভাবে নিজের বার্তা দেবেন, প্রচার করবেন, মানে আচরণবিধি যেগুলো আছে সেখানেও কিছু পরিবর্তন দরকার। কারণ ট্রেডিশনাল ওয়েতে আমরা যেভাবে প্রচারণা দেখি, এটা যেমন জনজীবনে বিশৃঙ্খলা তৈরি করে, অনেক ক্ষেত্রে নির্বাচনের উপর মানুষের মনস্তাত্ত্বিক প্রভাবও ফেলে। অসংখ্য ধন্যবাদ। ঢালী ভাই, একটা কথা বলতে হচ্ছে, মানে ঢালী ভাই, আপনি 25 লাখ টাকা খরচ করার কথা ধরুন, আপনি খরচ করছেন 50 কোটি টাকা, আপনি খরচ করছেন হয়তো আরো বেশি টাকা, মানে নির্বাচনটাকে একটা বাণিজ্যে পরিণত করা হয়েছে। নির্বাচন যদি বাণিজ্যে নমিনেশন কিনতেই কোটি কোটি টাকা, রাইট, আমি বলেছি নির্বাচনকে যদি বাণিজ্যে পরিণত হয়, কোনো সংস্কার করে কোনো লাভ হবে না। সেটা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনী বাণিজ্য বন্ধ করার, এটার জন্য সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর ভিতরেও সংস্কার আনতে হবে, যাতে নির্বাচনে টাকা পয়সার খেলা না হয়। রাজনৈতিক দলের ভিতরে সংস্কার তো রাজনৈতিক দল নিজেকেই উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলকে উদ্যোগ নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে। বাধ্য না করলে রাজনৈতিক দলগুলোকে জনগণের বাধ্য করতে হবে। বাধ্য করলে আবার যদি বলে মানি না, তখন কি হবে? না মানলে তাদেরকে অযোগ্য করেন। তারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চায় তাদেরকে মানতে হবে, না মানলে ধরে নিব তারাই এই দেশে কোনো সংস্কার চায় না, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন। জনগণ করতে পারে সবকিছু, লাউড এন্ড ক্লিয়ার। ঋণ খেলাপি এগুলির হিসাব আছে ইয়ের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে, ধরে ধরে তাদেরকে নির্বাচনের থেকে বাদ দেন। সেকেন্ড, পেশি শক্তি কার আছে, এই পেশি শক্তির যারা আছে এগুলি লিস্ট আছে, সংবাদ মাধ্যম গত 20 বছর এগুলি প্রচার করছে, এগুলি লিস্ট নেন, লিস্ট নিয়ে এদেরকে বাতিল করেন। আরেকটা হলো কালো টাকার মালিক কারা, সবাই জানে কিন্তু কেউ মুখ দিয়ে বলে না। আরেকটা হচ্ছে ক্রিমিনাল মামলা, বলে না কেন? টাকার কাছে সবাই নিহত, এটা ইয়েস, টাকার কাছে আমরা বন্দী। অনেকে বলে নিহত বা আহত, নিহতটাই বেশি বলে। নিহতটাই ধরে না, আমরা আহতই ধরেন আর কি, নিহতর কাছাকাছি। আর হলো যেমন ক্রিমিনাল, কেউ 20টা মামলার আসামি, মার্ডার কেসের আসামি, ক্রিমিনাল মামলার আসামি, অথচ বলতেছে যে না তার তো আমলা আছে, এটার বিচার হয়নি। না, মামলার আসামি হইলে সে নির্বাচন করতে পারবে। প্রাথমিক ক্রাইটেরিয়াগুলো একেবারে স্পষ্ট করা প্রয়োজন। যে না খুশি তার বিরুদ্ধে মামলা দিতে পারে, ফলে মামলা চলাকালীন আপনি অযোগ্য ঘোষণা করতে পারা যায় না, সেটার একটা সিস্টেম বের করতে হবে। ইন্ডিয়াতে কিন্তু না, বাংলাদেশে রাজনীতি করলে আপনি খুন খারাপের মামলা খাবেন, এটা খুব স্বাভাবিক। তারপরে এটা অলংকার জি, পলিটিক্যাল অলংকার না। তারপরে ধরেন এই যে সিভিল
সিভিল সার্ভেন্টরা আপনারা সার্ভ করেই পরের বছর নির্বাচনে চলে আসে। এটা তো আপনারাই দেন, আমরা রাজনৈতিক দেই, দলগুলোই এবং দেন। এই রাজনৈতিক দলগুলোকে মানে মিনিমাম তাদেরকে 3 বছর তাকে রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন কিনা, তার রাজনৈতিক কর্মকাণ্ড আছে কিনা সেটা জি, দেখে জি, তারপরে তাকে জি, nomination একেবারে শেষ লাইনটি শুনবো ডালি ভাই, শেষ লাইন কি বলবেন আজকের আলোচনার শেষ লাইন প্রেক্ষাপটে? আমি বলবো যে আমরা এখনো আশাবাদী, আমরা এখনো নৈরাশ্যতে ভুগি না, জি, জি। আমরা এই সরকারের উপরে আশাবাদী। আমরা যতগুলো সমালোচনা করেছি তাদেরকে শক্তিশালী অসংখ্য করার ধন্যবাদ। জন্য সাইফুল হক ভাই, শেষ তারা লাইন কি যাতে বলবেন? একটা জি, সুন্দর সুষ্ঠু জি। নির্বাচন আমাদের উপহার দিতে পারে। জি, আমার শেষ লাইনটা হলো জনগণের বিশাল প্রত্যাশা, নির্বাচন কমিশন, বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো মহল, কারো কাছে নির্বাচন কমিশন জিম্মি থাকবে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন কমিশন অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান গণতন্ত্রের ভাই। দিকে আমরা জি, শুরু কেমন করবে। নির্বাচন সেটা বলছি, কিন্তু নির্বাচনটা কখন হবে এটা নিয়ে কিন্তু আমরা এখন দেখছি প্রধান উপদেষ্টা একরকম বলছেন, বিএনপি একরকম বলছে, জামাত একরকম বলছে, সাইফুল ভাইয়ের একরকমের বলছেন। ফলে ওই জায়গাগুলো তো দল একেবারে শেষ লাইন, আলোচনা করে শেষ লাইন হচ্ছে যে এই কখন নির্বাচন হবে এটা একটা নির্দিষ্ট করে ফেললে পরে বাকি কাজগুলো খুব স্মুথ। অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ, সাইফুল হক এবং আতর রহমান ডালি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।